ভোর হতে এখনও বেশ দেরি। ম্যানিলার এক বস্তির আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চারপাশটা একদম শান্ত, শুধু দূর থেকে আসা গাড়ির শব্দ আর কোনো এক বাড়ির মোরগের ডাক সেই নিস্তব্ধতা ভাঙছে। চলুন আজ আমরা এমন এক বাস্তবতার গভীরে যাব যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। আমাদের এই পুরো যাত্রার কেন্দ্রে আছে একটাই শব্দ, পাগ পাগ। তাগালাগ ভাষায় এর মানে হল কোনো কিছু থেকে ময়লা ঝেড়ে ফেলা, কিন্তু এখানকার বস্তিগুলোতে এই শব্দের অর্থ আরও অনেক বেশি গভীর, আরও মর্মান্তিক। পাগ পাগ মানে হল আবর্জনা থেকে কুড়িয়ে আনা খাবার, যা পরে পরিষ্কার করে আবার রান্না করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, আবর্জনা থেকে পাওয়া খাওয়ার। এখানকার মানুষের জীবনটা আসলে দুটো বিকল্পের মধ্যে আটকে গেছে, হয় না খেয়ে মরো, নয়তো আবর্জনা খেয়ে বাঁচো। বুঝতেই পারছেন, এটা আসলে কোনো পছন্দের বিষয় না, এটা হলো টিকে থাকার এক নির্মম লড়াইয়ের প্রতিদিনের চিত্র। তো এই পাকপাকের যাত্রাটা শুরু হয় কখন আর কিভাবে? শুরুটা হয় গভীর রাতে, যখন গোটা শহর ঘুমে মগ্ন। ঠিক তখনই একজনের ফেলে দেয়া আবর্জনা অন্য আরেকজনের বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠে। এই মধ্যরাতের ফসল দিয়েই শুরু হয় পাকপাগের পুরো চক্রটা। দেখুন, রাত 10টা নাগাদ রেস্তোরাঁগুলো সব বন্ধ হতে শুরু করে আর তাদের উচ্ছিষ্ট খাবারগুলো বাইরে ফেলে দেওয়া হয়। ঠিক মধ্যরাতে বার্ড যারা সংগ্রাহক তাদের দৌড় শুরু হয়, কারণ এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, নইলে এই সম্পদ পচে যাবে। আর ভোর 3টে নাগাদ সেই আবর্জনার ট্রাক যখন বস্তিতে এসে পৌঁছায়, তখন সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে আরও এক দল মানুষ। কিন্তু প্রশ্নটা হলো, এমন একটা ব্যবস্থা তৈরিই বা হলো কেন? আসলে ম্যানিলা পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটা। দেশের অর্থনীতি হয়তো বাড়ছে, কিন্তু ধনী আর গরিবের মধ্যেকার পার্থক্য এখানে আকাশ-পাতাল। আর এই বাড়তে থাকা দারিদ্র্যই এমন এক অন্ধকার বাস্তবতাকে টিকিয়ে রেখেছে। আবর্জনার ট্রাকটা বস্তিতে পৌঁছানোর পর শুরু হয় গল্পের ৩য় পর্ব, অর্থাৎ আবর্জনা থেকে সম্পদ খুঁজে বের করার কাজ। এটা কিন্তু একটা ভীষণ কঠিন আর ধৈর্যের পরীক্ষা। একবার ভাবুন তো দৃশ্যটা, অন্ধকারের মধ্যে কয়েকটা হেডল্যাম্পের আলো, আবর্জনার তীব্র দুর্গন্ধ, আর তারই মধ্যে মানুষ খালি হাতে খাবার খুঁজে চলেছে। যারা এই বাছাইয়ের কাজটা করেন তাদের লক্ষ্য কিন্তু একদম পরিষ্কার। তারা মূলত খোঁজেন মুরগির হাড়, যাতে তখনও কিছুটা মাংস লেগে আছে। ভাত বা সবজির মতো জিনিসগুলো আলাদা করা হয় পশুদের খাওয়ানোর জন্য, আর বাকি সব আবর্জনা ফেলে দেওয়া হয়। শেষে বেছে নেওয়া হাড়গুলো 10 কিলোগ্রামের ব্যাগে ভরা হয়। ফাস্টফুডের দোকান থেকে ফেলে দেওয়া এই মুরগির হাড়ই এখানে সবচেয়ে দামি জিনিস। তো এই হাড়গুলো বাছাই করার পর যায় কোথায়? এগুলো সোজা চলে যায় রাস্তার ধারে গড়ে ওঠা ছোট ছোট রান্নাঘরে। ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর এখানেই শুরু হয় আবর্জনাকে খাবারে বদলে দেওয়ার আশ্চর্য এক প্রক্রিয়া। গরম কড়াইয়ের ছ্যাঁচ ছ্যাঁচ শব্দ যেন এক নতুন দিনের লড়াইয়ের কথাই ঘোষণা করে। শুনতে অবাক লাগলেও এই পাগ পাগ রান্নারও কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। যেমন ধরুন, কালডেরেটা বানানোর প্রক্রিয়া। প্রথমে হাড়গুলোকে খুব ভালোভাবে প্রায় 4 বার ধরে ধোয়া হয়। এরপর পেঁয়াজ ভেজে একটা সুগন্ধ তৈরি করা হয়। তারপর হাড় আর সামান্য লবণ মেশানো হয়। আর সবশেষে আসে সেই গোপন উপাদানটা, টমেটো সস। এটা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এর আসল উৎসটাকেও যেন একটু আড়াল করে দেয়। চলুন এবার একটু এর পেছনের অঙ্কটা দেখি। একজন পাক বিক্রেতা এক ব্যাগ হাড় কেনেন প্রায় 150 পেসো দিয়ে। সেটা রান্না করে বিক্রি করে তার আয় হয় বড়জোর 200 পেসো। মানে সারাদিনের এত খাটুনির পর লাভ থাকে মাত্র 50 পেসো। এই সামান্য কটা টাকার জন্যই চলে জীবনের এত বড় ঝুঁটি নেওয়া। কিন্তু কেন এই খাবারটা এত জরুরি? এর উত্তরটা লুকিয়ে আছে ফিলিপাইনের ফাস্টফুড সংস্কৃতি আর তার ঠিক উল্টোপিঠে থাকা ভয়াবহ অর্থনৈতিক বৈষম্যের মধ্যে। আসলে এই একই শহরে পাশাপাশি দুটো ভিন্ন পৃথিবী বাস করে। ফিলিপাইনে জোলিবি নামে একটা লোকাল ফাস্টফুড চেন আছে, যা ভীষণ জনপ্রিয়। আর তাদের ফ্রাইড চিকেনটা, ওটা ওখানকার মানুষের কাছে, বিশেষ করে গরিব মানুষদের কাছে একটা স্বপ্নের মতো। ওটা শুধু একটা খাবার নয়, একটা আকাঙ্ক্ষার প্রতীক। তো সেই স্বপ্নের খাবারের দাম কত? জোলেবিতে 1 প্লেট ফ্রাইড চিকেনের ভাতের দাম হল 95 পেসো। সংখ্যাটা খেয়াল রাখবেন। আর তার বিপরীতে এক বাটি পাকবাগের দাম মাত্র 10 পেসো। 95 আর 10, এই দুটো সংখ্যার মধ্যেই আসলে লুকিয়ে আছে একটা গোটা সমাজের বৈষম্যের করুণ কাহিনী। এই বাস্তবতার সারমর্মটা উঠে এসেছে একজনের কথায়। তিনি বলেছিলেন, জোলিবিতে মানুষ খাওয়ার পর যে মাংস লেগে থাকা মুরগির হাড়গুলো ফেলে দেয়, সত্যি বলতে জীবনে শুধু সেটুকুই কেনার ক্ষমতা আমাদের আছে। মানে স্বপ্নের খাবারের উচ্ছিষ্টই হল কঠিন বাস্তবতা। এইভাবে টিকে থাকার জন্য যে মূল্য দিতে হয় তা কিন্তু বিশাল।
এই পাকপাক অর্থনীতির সাথে জড়িয়ে আছে মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি আর গভীর সামাজিক সংকট। এর একটা অদৃশ্য মূল্য আছে। পরিসংখ্যানগুলো দেখলে শিউরে উঠতে হয়। ফিলিপাইনে প্রতি ৩ জন শিশুর মধ্যে একজন অপুষ্টিজনিত রোগের শিকার, আর ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতি ১০ জনে ৮ জনই দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে। এই সংখ্যাগুলো সংকটের গভীরতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই সংখ্যাগুলোর পেছনে তো রয়েছে এক একটা মানুষের গল্প, তাই না? যেমন ৬ সন্তানের এক মা বলছিলেন, আমি তো চাই আমার বাচ্চাদের সবচেয়ে ভালো খাবারটা খাওয়াতে, কিন্তু আমি পারি না। পুলিশের এক অভিযানে তার স্বামী মারা যাওয়ার পর পরিবারটা আরও গভীর সংকটের মধ্যে পড়েছে। ব্যাপারটা হলো, একদিকে আছে স্বাস্থ্য আর সুরক্ষার নিয়মকানুন, যা বলে যে আবর্জনা থেকে তোলা খাবার বিষাক্ত হতে পারে, আর অন্যদিকে আছে পেটের জ্বালা। বস্তির বাস্তবতা হলো, লক্ষ লক্ষ মানুষের জন্য প্রোটিন জোগাড় করান এটাই একমাত্র সস্তা উপায়। এখানে বেঁচে থাকা তাগিদটাই সবচেয়ে বড়। আর এভাবেই ভোরের আলো ফোটার সাথে সাথে গল্পটা যেন ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় চলে আসে। আবর্জনার স্তূপের কাছে একটা নতুন দিনের কাজ এর মধ্যেই শুরু হয়ে গেছে। এই চক্রটা যেন ভাঙার নয়, এর যেন কোনো শেষ নেই। তাহলে এই চক্র ভাঙে না কেন? কারণটা হলো দারিদ্র্যের নানা ফাঁদ। ভাবুন, মাত্র ১০ বর্গমিটারের একটা ঘরে ১১ জন মানুষ থাকছেন। সেখানে নিজেরা কিছু চাষ করবে বা ২টো মুরগি পুষবে সেই জায়গাও নেই। তার ওপর ভালো জীবনের আশায় রোজ হাজার হাজার মানুষ শহরে আসছে। তাই অস্বাস্থ্যকর জেনেও পাকপাগী হয়ে ওঠে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই পুরো যাত্রার শেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে, ঠিক কতটা খিদে পেলে একজন মানুষ অন্যের ফেলে দেয়া আবর্জনা থেকে খাবার তুলে খেতে বাধ্য হতে পারে? এই প্রশ্নটা আমাদের এক গভীর আর অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।